যুদ্ধবিরতিতে গাজায় নিহত হাজারের বেশি, আটকে আছে দ্বিতীয় ধাপ বাস্তবায়ন। শান্তি পরিষদে থাকছে না ইউরোপের কিছু দেশ। আমিরাত যুক্তরাষ্ট্রের $100 কোটি প্রতিশ্রুতি। ইরানের শাসক পরিবর্তনের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ। কয়েক সপ্তাহব্যাপী সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি মার্কিন কর্মকর্তাদের। ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় নেই অগ্রগতি। মাঝপথে রাশিয়ার আলোচক পরিবর্তনের নাখোশ জেলেনস্কি, চাপ প্রয়োগ করে শেষ হবে না যুদ্ধ, সতর্ক করল ইউরোপীয় কাউন্সিল। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গ্রিনল্যান্ড। মিত্রদের নিয়ে নিরাপত্তা জোরদারের পরিকল্পনা ডেনমার্কের। আর্কটিকে ন্যাটোর স্থায়ী উপস্থিতি বাড়ানোর দাবি। এবং চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে আসামে মনোযোগ ভারতের। যুদ্ধ বিমানের মহড়ায় সামরিক সক্ষমতা প্রদর্শন, জরুরি অবতরণ সুবিধা চালু। গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, এমন তথ্য দিয়েছে জাতিসংঘ। হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন আটকে আছে বলে দাবি বোর্ড অফ পিসের কর্মকর্তাদের। এদিকে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত 54 ফিলিস্তিনি আহত হয়েছেন। অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরের সমানতালে চলছে ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি আহত হন। তালফিদ ও তুরমুস আইয়ার ঘরবাড়ি ও জলপাই গাছ ভাঙচুর করা হয়। জাতিসংঘের হিসাবে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিষ্ঠিত গাজা শান্তি পরিষদের সদস্য নিকোলাই ম্লাদেনোভের দাবি, ইসরায়েলের নিরন্তর হামলায় গাজা পুনর্গঠন কমিটি কাজ শুরু করতে পারছে না। কমিটির সদস্যরা মিশরে দেখা করলেও এখনো গাজায় ঢোকা সম্ভব হয়নি। তার দাবি, চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা আছে, কিন্তু হামাস অস্ত্র ছাড়েনি, নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়নি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আফ্রিকান ইউনিয়ন সম্মেলনে বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে বাধা দিচ্ছে। তিনি প্রশাসনিক কমিটিকে গাজায় কাজ করতে দিতে তেল আবিবের প্রতি আহ্বান জানান। গাজা ও পশ্চিম তীরকে এক প্রশাসনের অধীনে আনার দাবিও তোলেন আব্বাস। এদিকে গাজা পুনর্গঠনে গঠিত ট্রাম্পের বোর্ড অফ পিসে বড় অঙ্কের অর্থের প্রতিশ্রুতি এসেছে। সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র $100 কোটি বেশি সহায়তা দেবে বলে জানিয়েছে। বিশ্বব্যাংক ও জাতিসংঘ বলছে পূর্ণ পুনর্গঠনে প্রয়োজন $50 বিলিয়ন বেশি। বোর্ডের সনদে বলা আছে $1 বিলিয়ন বেশি অর্থ দিলে বোর্ডের স্থায়ী সদস্যপদ মিলবে। ইউরোপের কিছু দেশ এতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরানে কয়েক সপ্তাহব্যাপী সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই অভিযান শুরু হতে পারে, এমন তথ্য দিয়েছে মার্কিন কর্তারা। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বিমানবাহী রণতরী ও সেনা মোতায়েনের মধ্যেই কূটনৈতিক আলোচনায় নতুন চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি আগের যে কোনো সংঘাতের চেয়ে গুরুত্বের রূপ নিচ্ছে এমন আশঙ্কা অনেকের। বার্তা সংস্থা রয়টার্সকে 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। ট্রাম্পের নির্দেশ পেলেই হামলা শুরু হবে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরীর নেতৃত্বে নৌবহর পাঠানো হয়েছে, সঙ্গে আরও একটি রণতরী, অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান ও গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েনের প্রক্রিয়া চলছে। গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কটে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিকদের বৈঠক হয়। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পুনরুজ্জীবনের চেষ্টা চলছে। তবে বৈঠকের আগেই সামরিক শক্তি জড়ো করায় উত্তেজনা বেড়েছে। নর্থ ক্যারোলাইনায় সেনাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তি কঠিন হয়ে পড়েছে এবং কখনো কখনো ভয় তৈরি করাই একমাত্র উপায়। গত বছরের মিডনাইট হ্যামার অভিযানে মার্কিন স্টেলথ বোমারু বিমান সরাসরি যুক্তরাষ্ট্র থেকে উড়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরান কাতারে একটি মার্কিন ঘাঁটিতে সীমিত পাল্টা হামলা করে। তবে এবার পরিকল্পিত অভিযান আগের চেয়ে অনেক বেশি জটিল হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন কর্মকর্তারা। শুধু পারমাণবিক স্থাপনা নয়, রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামোও লক্ষ্যবস্তু হতে পারে। ইরান হুঁশিয়ার করেছে, তাদের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যে কোনো মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে ইসরায়েলের নিরাপত্তা অগ্রাধিকার পেতে হবে। আর তেহরান বলছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করতে প্রস্তুত, তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার অংশ হবে না। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরান সরকারের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
শনিবার জার্মানির মিউনিখে 2.5 লাখের বেশি মানুষ জড়ো হয়ে শাসন পরিবর্তনের দাবিতে স্লোগান দেন। এ বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন ইরানের নির্বাসিত শাহের পুত্র শাহ রেজা পাহলাভি ও মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। একই দিনে কানাডার টরন্টো, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ও রোমানিয়ার বুখারেস্টেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। ইরানের সরকার বিরোধী স্লোগানে উত্তাল জার্মানির মিউনিখ শহর। শনিবার রাজপথে নেমে বিক্ষোভ করেন লাখ লাখ মানুষ। তাদের দাবি ইরানের বর্তমান শাসকের পরিবর্তন। গ্লোবাল ডে অফ অ্যাকশন নামের বিক্ষোভ সমাবেশ থেকে মেক আমেরিকা গ্রেট এগেইনের মতোই মেক ইরান গ্রেট এগেইন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। তারা খামেনি প্রশাসনকে সন্ত্রাসী হিসেবেও কটাক্ষ করেন। বর্তমানে ইরান ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে। কিছুদিন আগে আন্দোলনে 40,000-এর বেশি মানুষ মারা গেছেন। আমরা সবাই দেখতে পাই যে ইরানের রাষ্ট্র ক্ষমতায় যে সরকার আছে তারা সবাই সন্ত্রাসী। আমরা এই শাসন ব্যবস্থা আর চাই না। আমরা এই সব নেতৃত্ব আর চাই না। গ্লোবাল ডে অফ অ্যাকশন নামের এই আন্দোলনের সমর্থনে এগিয়ে আসেন ইরানের নির্বাসিত শাহের পুত্র শাহ রেজা পাহলভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে পাহলভি বলেন, ইরানের জনগণ যুক্তরাষ্ট্রের সহায়তার অপেক্ষায় আছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ইরানে আয়াতুল্লাহ খামেনির নয় বরং জনগণের শাসন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। একই ইস্যুতে কানাডার শহর টরন্টোতে বিক্ষোভ হয়েছে। ইসলামী বিপ্লবের আগের ইরানের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন স্থানীয় প্রবাসী ইরানি নাগরিকরা। সমাবেশে পাহলেভিকে ইরানের বিকল্প নেতা হিসেবে দাবি করা হয়। বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তনই দেশের স্থিতিশীলতা ও বৈশ্বিক শান্তির জন্য প্রয়োজন বলে মন্তব্য করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সহায়তার আহ্বান জানান তারা। ইরানে চলমান দমন-পীড়নের তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা। রোমানিয়ায় ইরানের সাধারণ মানুষের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন প্রবাসী ইরানিরা। বুখারেস্টে দূতাবাসের সামনে জড়ো হয়ে আন্দোলনকারীরা জানান, ইরানের মানুষ যেন স্বাধীনভাবে বাঁচতে পারে এ প্রত্যাশাতেই তারা রাস্তায় নেমেছেন। উত্তর কোরিয়ার পরবর্তী শাসক হচ্ছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের মেয়ে কিম জু আই। সম্প্রতি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাবার সঙ্গে সরব উপস্থিতিতে দেখা যায় তাকে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা NIS বলছে, আনুষ্ঠানিকভাবে উত্তরসূরি মনোনয়ন পর্যায়ে রয়েছেন কিমের কিশোরী মেয়ে, যার মাধ্যমে উত্তর কোরিয়ার নেতৃত্বে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তবে অত্যন্ত রক্ষণশীল ও পুরুষতান্ত্রিক দেশে শাসনভার একজন নারীকে দেয়া হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান কিংবা কূটনীতির টেবিল, সব জায়গায় সরব উপস্থিতিতে বাবার পাশে দেখা যায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মেয়ে কিম জু আইকে। দেশটির পরবর্তী শাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত হতে পারেন কিমের কিশোরী মেয়ে কিম জু আইয়ে, এমন তথ্য দিয়েছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস। NIS বলছে, বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে এই মূল্যায়নে পৌঁছেছে তারা। এর আগে কিম জু আইকে উত্তরসূরি হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানায় সংস্থাটি। দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতা লি সিয়ং কুয়েন জানান, দেশটির পিপলস আর্মির প্রতিষ্ঠা বার্ষিকী সহ বিভিন্ন রাষ্ট্রীয় সফরে কিম জু আইয়ের উপস্থিতি লক্ষণীয়। এমনকি বিভিন্ন রাষ্ট্রীয় নীতিতেও তার মত দেওয়ার বিষয়ে ইঙ্গিত মিলেছে। ধারণা করা হচ্ছে চলতি মাসে পার্টির কংগ্রেসেও যোগ দিতে পারেন তিনি। প্রতি 5 বছর পর আয়োজিত এই কংগ্রেসেই পিয়ংইয়ংয়ের পরবর্তী 5 বছরের পররাষ্ট্র নীতি, যুদ্ধ পরিকল্পনা ও পারমাণবিক লক্ষ্য ঘোষণা করা হয়। কিম জং উন ও তার স্ত্রী রি সলজুর একমাত্র পরিচিত সন্তান কিম জু আই। যদিও কিমের বড় এক ছেলে থাকার গুঞ্জন রয়েছে, তবে এ বিষয়ে কোনো প্রমাণ বা তাকে কখনো প্রকাশ্যে দেখা যায়নি। 2022 সালে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রথম দেখা যায় মেয়ে জু আইকে। এরপর থেকে রাষ্ট্রীয় গণমাধ্যমে নিয়মিত হন তিনি। সম্প্রতি বেইজিং সফরেও বাবার সঙ্গে সামরিক কুচকাওয়াজেও যোগ দেন জু আই। দেশ হিসাবে উত্তর কোরিয়া অত্যন্ত রক্ষণশীল ও পুরুষতান্ত্রিক। কিম জং উনের বড় ছেলে থাকা সত্ত্বেও কেন কিশোরী মেয়েকে উত্তরাধিকারী করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। বর্তমানে কিমের বোন কিম ইউ জং উ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আছেন, তবে পুরো দেশ শাসনের দায়িত্ব কোনো নারীকে দেয়া হবে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। যদিও জু আয়ে ছাড়া আর কাউকে এখন পর্যন্ত জনসম্মুখে আনেনি কিম পরিবার, তাই ধারণা করা হচ্ছে কিম জু আয়ে হবেন উত্তর কোরিয়ার পরবর্তী শাসক। ভবিষ্যতে দেশ গড়ার একক ক্ষমতা তার হাতে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।